ইন্টিগ্রেশনে চলে আসি, কমপ্লেক্স ইন্টিগ্রেশনে চলে আসি। দেখ কমপ্লেক্স ইন্টিগ্রেশনের প্রথম যে প্রবলেমটা আছে, প্রথম প্রবলেমটাই চলে আসি। দেখ সংসুতা কাল ক্লাস করলি না কেন রে গ্রুপ থ্রিটা? স্যার আমার না কাল একটা সমস্যা হয়ে গেছিল, ওইটা আমার বেরোতে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 0 to 2 প্লাস i। দেখ যে ইন্টিগ্রেশনটা ইভ্যালুয়েট করছি, জেড বার তার হোল স্কয়ার ডিজিট, এগুলো 2 নাম্বার দেবে হয়তো, ঠিক আছে? জেড বার তার হোল স্কয়ার ডিজিট। বেশ, এবার দেখ যেখানে বলছে অ্যালং দা রিয়েল অ্যাক্সিস 2 2,0 মানে রিয়েল অ্যাক্সিস বরাবর যেতে হবে। যেহেতু 0 মানে ভালো করে এই ব্যাপারটা বোঝার আছে, এখানে ভায়া হয়ে একটা যেতে হবে। ভায়া কি হয় মানে ব্যাপারটা কি বলতে চাইছে, যে অ্যালং দা রিয়েল অ্যাক্সিস মানে দেখ যেহেতু 0 মানে স্টার্টিং পয়েন্টটা 0 0, এখান থেকে শুরু করব, তাহলে স্টার্টিং পয়েন্টটা কি পাবো, স্টার্টিং পয়েন্টটা পাবো 0 0, সেখান থেকে রিয়েল অ্যাক্সিস হয়ে কোথায় যেতে হবে, একটা পয়েন্টে যেতে হবে। সেই পয়েন্টটা কত, 2 প্লাস i। তাহলে 2 প্লাস i মানে পয়েন্টটা কেমন দেখতে হবে, 2,1। তাহলে এই পয়েন্টটা হবে 2,0। তাহলে এটা করতে হবে। তার মানে এখানে দুটো, যেমন ভেক্টর অ্যানালিসিসে করেছি সেখানেও তাই। এখানে এই 0 0 থেকে 2 0 এটাকে নাম দিলাম c1 আর এটাকে নাম দিলাম c2। হলো? তাহলে c যে কন্টরটা, এখানে c কন্টর বরাবর ইন্টিগ্রেশন করছি, তাহলে c যে কন্টরটা সেটা কি হবে, c1 প্লাস c2 আকারে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে ভাষাটা সুন্দর করে লেখা আছে, নোটে দেখে নিবি, জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। অ্যালং দা কন্টর c1 বা c1 বা অ্যালং দা কার্ভ c1, তাহলে অ্যালং দা কন্টর c1, তাহলে c1 কন্টর বরাবর আমরা কি পাচ্ছি, অ্যালং দা কন্টর c1, তাহলে রিয়েল অ্যাক্সিস বরাবর, সো ইমাজিনারি পার্ট 0 মানে y টা 0, তাহলে dz মানে dx প্লাস i dy করব, যেহেতু y 0 সো dy 0 মানে এটা শুধু পাবো dx। হলো? আর x টা 0 থেকে 2 তে ভ্যারি করছে, দেখতে পাচ্ছ, তাহলে 0 লেস অর ইকুয়াল টু x লেস অর ইকুয়াল টু, ঠিক আছে? আর অ্যালং দা কন্টর c2, অ্যালং দা কন্টর c2 কন্টর বরাবর কি করছি, অ্যালং দা কন্টর c2 বরাবর আমরা কি পাবো, এখানে দেখ x টা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, এই লাইনটা অ্যাকচুয়ালি x ইকুয়াল টু 2, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 2, তাহলে z ইকুয়াল, তাহলে dx ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2 মানে dx ইকুয়াল টু 0 পেলাম। তাহলে এবার যেমন ভাবে লাইন ইন্টিগ্রেশন করতাম আগে, এখানেও সেই একই জিনিস। তাহলে এখানে কি করছি বলি, তাহলে এটার ক্ষেত্রে কি পাচ্ছি, দেখ dz ইকুয়াল টু, এটার ক্ষেত্রে পাবো i dy, কারণ যেহেতু dx টা 0, তাহলে dz ইকুয়াল টু i dy। তাহলে লাইন ডিকেল ওভার c যখন করব, z বার তার হোল স্কয়ার dz, এরকম টাইপের যদি দেয় এইভাবেই করবি, কোনো অসুবিধা নেই। তাহলে z বার তার হোল স্কয়ার dz, দিস ইজ ইকুয়াল টু 9 ইন্টিগ্রাল ওভার c1 z বার তার হোল স্কয়ার dz, এটা হলো প্লাস লাইন ইন্টিগ্রাল ওভার c2 z বার তার হোল স্কয়ার dz। সো এরকম একটা হবে। So line integral over c1 z bar তার হোল স্কয়ার dz প্লাস line integral over c2 z বার তার হোল স্কয়ার dz, এরকম পেলাম। So this is equal to integration along c1 বরাবর, তাহলে এইটা পদে কোথায় হয়ে গেছে, 0 থেকে 2 z বার তার হোল স্কয়ার মানে x স্কয়ার, এই যে c1 বরাবর করছি কারণ y টা 0, কারণ z বার হলে x পাবো, x স্কয়ার dx এটা পাবো, আর এটা পাবো 0 to 1 z বার মানে কত, x minus iy, so 2 minus iy, কারণ c2 বরাবর x টা 2 আর dz মানে i dy। এবার নিজেরা এটাকে আশা করি ইন্টিগ্রেশন করতে পারো, তাহলে ভ্যালুটা তাহলে এখন ঠিক আছে, আর বলতে পারি জিনিসটা বোঝা গেছে, ঠিক আছে সবাই? এবার চলে আসছি ইনডেফিনিট ইন্টিগ্রাল। ফার্স্টটাতে x স্কয়ার কেন বলতে, স্কয়ার তো z বার তার হোল স্কয়ার মানে x y তার হোল স্কয়ার, y টা 0 তো মান পড়ো, সেজন্য x স্কয়ার। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ ইনডেফিনিট ইন্টিগ্রালে চলে আসছে, মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল। তবে ইনডেফিনিট ইন্টিগ্রালে কি বলছে, এই থিওরেম স্টেট ডেফিনেশন পড়ে কিছু লাভ নেই। অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে মানে যদি ফাংশনটাকে ডি ফর্মে লিখতে পারি, অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে বা শর্ট কোশ্চেন করার ক্ষেত্রে এটা কাজে লাগে। কি কাজে লাগে সেটা বলে দিচ্ছি, দেখ কি কাজে লাগে। তা লেট দুটো ফাংশন নিচ্ছি, তোমরা অ্যান্টি ডেরিভেটিভ ডেফিনেশন আগে শিখেছো, যে অ্যান্টি ডেরিভেটিভ ডেফিনেশন পড়েছিস তোরা রিমান ইন্টিগ্রেশন পড়ার সময়। সো লেট এফ অফ
অ্যান্ড ক্যাপিটাল এফ অফ জেড দুটোই কিন্তু অ্যানালাইটিক ফাংশন। তাহলে বি অ্যানালাইটিক ফাংশন, দুটোই অ্যানালাইটিক ফাংশনস নিলাম। তাহলে বি অ্যানালাইটিক ফাংশন ইন এ ডোমেন ডি। তাহলে দুটো অ্যানালাইটিক ফাংশন আমরা কনসিডার করলাম ইন এ ডোমেন ডি। তাহলে ডোমেন যাতে করে কি হবে, f dash z this is equal to small f of z for all z belongs to t। তাহলে দুটো ফাংশন আমরা কনসিডার করছি, ক্যাপিটাল অফ জেড আর একটা স্মল এফ অফ জেড, দুটো অ্যানালিটিক ফাংশনস কোন একটা ডোমেন দিতে, যাতে করে ক্যাপিটাল এফ ড্যাশ জেড সমান স্মল এফ অফ জেড হবে ফর অল জেড বিলংস টু দিয়ে জন্য। তাহলে এক্ষেত্রে নিশ্চয় জানো ক্যাপিটাল এফ অফ জেডটাকে অ্যান্টি ডেরিভেটিভ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল বলা হয় অফ স্মল এফ অফ জেড। তাহলে এক্ষেত্রে কি বলা হবে, জয়া কালকে ক্লাস করিনি কেন? দেন ক্যাপিটাল এফ অফ জেড। স্যার কালকে আমাদের বাড়িতে একটু ঠাকুরের নাম হচ্ছিল। হরিনাম? হ্যাঁ স্যার। আরে ক্লাস করলে এখানে শোনা হয় যেত কালকে, বাকিরা যারা ক্লাস করেছে হরিনাম শুনিয়ে দিই, ঠিক আছে না? দেন ক্যাপিটাল এফ অফ জেড ইজ কল্ড অ্যান ইনডেফিনিট। কি অদিতি কাল হরিনাম শুনিয়ে দিয়েছিল নাকি? হ্যাঁ স্যার। তাহলে ক্যাপিটাল এফ অফ জেডটা কি বলে, ইজ কল্ড অ্যান ইনডেফিনিট ইন্টিগ্রাল। এটা কি ইনডেফিনিট ইন্টিগ্রাল বলছি অফ স্মল এফ অফ জেড। হলো? এই ইনডেফিনিট ইন্টিগ্রালটাকে লেখা আছে বইয়ে, পড়ে নেবে, নোটে লেখা আছে পড়ে নেবে যে এটা প্রিমিটিভ বলা হয়। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আকাশ কি পাবো না, এক্ষেত্রে দেখ আর একটা জিনিস নিশ্চয় জানো যে অ্যান্টি ডেরিভেটিভ গুলো অলওয়েজ ডিফার্স বাই কনস্ট্যান্ট। কি সন্দীপ হয়তো যে এফ অফ জেডটা অ্যান্টি ডেরিভেটিভ হয়, তাহলে অবভিয়াসলি এফ অফ জেড প্লাস সিটাও অ্যান্টি ডেরিভেটিভ, খুব সোজা। কারণ এগুলো আগে পড়ে। হ্যাঁ একটা কথা বলি, একটা কথা বলে রাখি, এইটা হচ্ছে দেখবে তোমাদের সালে একটা কোশ্চেন পড়েছিল, সালের কোশ্চেন যদি কারো কাছে থাকে যে ওই কি একটা ডিফার্স বাই কনস্ট্যান্ট এরকম টাইপের একটা প্রবলেম পড়েছিল, সম্ভবত অ্যান্টি ডেরিভেটিভ ওরিয়েন্টেডই। কি মাইতি দেখিস তো কোশ্চেনটা পড়েছিল কোন একটা সালে, আমি বলে দেবো কোশ্চেন এরকমই, এই ডিফার্স বাই কনস্ট্যান্ট এই অ্যান্টি ডেরিভেটিভ ওরিয়েন্টেডই কিছু একটা প্রবলেম পড়েছিল, সালে পড়েছিল 2 নম্বরে। সো এখানে এটা দেখলাম যে এফ অফ জেডটা যেটাকে ইনডেফিনিট ইন্টিগ্রাল বলছি, যেটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়, তাহলে সেইগুলো কিন্তু ডিফার্স বাই কনস্ট্যান্ট। এরকম একটা প্রবলেম বারবার বলছি, অ্যানালিটিক ফাংশন দিয়ে এরকম একটা প্রবলেম কিন্তু সালে পড়েছে, একবার দেখে নেবে নিজেরা, সালের কোশ্চেন আছে ডিফার্স বাই কনস্ট্যান্ট কথাটা লেখা আছে। তাহলে এখানে এফ অফ জেড প্লাস সি, এর যদি সি যদি নিই এবং এর যদি ডেরিভেটিভ করি, তার ডেরিভেটিভ করলে কি পাবো, তাহলে এটা যদি একটা জি অফ জেড ধরেন, তাহলে জি ড্যাশ জেড যদি করি তাহলে সেটা ইকুয়াল টু এফ ড্যাশ জেড হবে। সো দিস ইজ ইকুয়াল টু স্মল এফ অফ জেড। তাহলে কি দিলাম, জি অফ জেড মানে এফ অফ জেড প্লাস সি, সেটাও এফ অফ জেড এর একটা অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভ। ঘরটাকে একটু রেকর্ডিং করে দিস বাবা, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিস, হ্যাঁ অনেকে চাইছিল, ঝড় বৃষ্টি হয়েছে সব কিছু, ঠিক আছে? এফ অফ জেড প্লাস সি এইটাকে কি বলা হবে, অ্যান্টি ডেরিভেটিভ অথবা প্রিমিটিভ। তাহলে অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভ তার না অফ, ঠিক আছে? তো এটাকে কাজে লাগিয়ে ইন্টিগ্রেশন করতে পারো খুব সহজে। কিরকম না, ইন্টিগ্রেশন যার ইভ্যালুয়েট বললো, কি ইভ্যালুয়েট করতে বললো, যেমন একটা প্রবলেম আছে 0 to 1 plus 2i z e to the power z dz, সেরকম টাইপের একটা প্রবলেম যে ইন্টিগ্রেশন 0 to 1 plus 2i z e to the power z। সেখানে বুঝতে পারছি যে এই ফাংশনটা অ্যানালাইটিক ফাংশন। তাহলে এইটা অ্যাকচুয়ালি দেখতে হবে এইটা কি ইন্টিগ্রেশন করে যেটা পাবো, এটা যদি করি তার মানে অ্যান্টি ডেরিভেটিভ কি ধরতে হবে, বুঝতে পেরেছিস যে ক্যাপিটাল এফ অফ জেড, এটা তো স্মল এফ অফ জেড, তাহলে স্মল এফ অফ জেডটা কত, জেড ই টু দি পাওয়ার জেড, এটা পেয়েছি। সো ক্যাপিটাল এফ অফ জেডটা কি করব, এইটার ইন্টিগ্রেশন করে পাই যেটা, তাহলে কি পাবো, যে এটা দেখো কি ধরবো, তাহলে খুব সোজা, এটা ধরাটাও খুব সোজা, জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড। হলো? তাহলে মোট কথা এমন একটা ফাংশন ধরতে হবে যেটাকে ডেরিভেটিভ করলে এটা আসে। এবার দেখে নেবো এটাকে ডেরিভেটিভ করলে কি আসে, সেই কামটা করি নাকি শোন দেখি। সেটা নিলাম, এটা ডেরিভেটিভ করলে এই জিনিসটা পাবো। সেখানে কি হবে, ইন্টিগ্রেশন 0 to 1 plus 2i যদি করি, তাহলে f of z dz এটা যদি করি, বা z e to the power z dz যদি করি, তাহলে সেটা সমান কি লিখতে পারবো, একবারে লিখতে পারবো f of z,
কারণ এটাই তো হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল কার স্মল এফ যেটা একটু আগে বললাম, এটাই সেই ইনডেফিনিট ইন্টিগ্রাল কার এটা, অর্থাৎ এটা ইন্টিগ্রেশন ভ্যালু এটা। এবার এখানে রেঞ্জ দেওয়া আছে, তো আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়ে 0 to 1 plus 2 কি অনলাইন বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে না? দেখে এইটা দেখে নিতে পারিস, এটা পাবি, ঠিক আছে? তাহলে এখানে বসিয়ে দাও মানটা, সে f of 1 plus 2i minus f of 0 মান বসিয়ে দিলে, তাহলে মান বসিয়ে দিলে পেয়ে গেলে 1 plus 2i minus 1 of e to the power 1 plus 2i, হলো minus of minus 1, so this is equal to 2i to the power 1 plus 2i, এটা পেলাম মাইনাস প্লাস 1 হয়ে গেল। এরকম টাইপের জিনিস যদি দেয় তো অবশ্যই সেক্ষেত্রে এরকম টাইপের প্রবলেম কিন্তু ডাইরেক্ট দেবে না। এরকম টাইপের প্রবলেম যদি পরীক্ষায় দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের একটা জিনিস দেবে, কি দেবে, যে তোমাদেরকে বলে দেবে যে দেখাও এর প্রিমিটিভ আছে, হেন্স ইভ্যালুয়েট। বারবার বলছি, ডাইরেক্ট এরকম কেউ করতে যাবে না। যদি পরীক্ষার সময় এরকম প্রবলেম দেয় তাহলে বলবে দেখাও এর প্রিমিটিভ আছে, হেন্স ইভ্যালুয়েট বলে এরকম। শুনতে বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। কোনো কচিস, হ্যাঁ কি বলছি বল। স্যার বলছি ওই প্রশ্নটাকে আপনি ডিফার বাই আ কনস্ট্যান্ট বলছিলেন এরকম? হ্যাঁ স্যার 2022 সালে পড়েছে। কি দিয়েছিল বলতো কোশ্চেন? fz আর phi-z যদি অ্যানালিটিক হয় ইন আ রিজিয়ন r, তাহলে এবং তারা যদি they have the same derivative at every point, হ্যাঁ ওটাই বলছি, so that the function differ by a constant. এখানেও তো তাই হবে জিনিসটা, বুঝতে পারলি? মানে এরকম টাইপের, ঠিক আছে? ওই জন্য বললাম যে এরকম দিয়েছিল একটা প্রবলেম, তখন এগুলো ছেড়ে দিয়েছো না, ওরকম টাইপের প্রবলেম দিয়ে দেয়, ওরকম টাইপের প্রবলেম দিয়ে ছেড়ে দিয়েছো। তাহলে এবার দেখো, তাহলে এখানে চলে আসি যে হ্যাঁ ওই প্রবলেমটা বলতাম এখানে করিয়ে দিই, কি ছিল কোশ্চেনটা বলতাম, মানে কি ছিল আমি উত্তরটা বলে দিই, মনে পড়ে গেল হঠাৎ। হ্যাঁ স্যার ওটা বলেছিল যে fz আর phi-z যদি অ্যানালিটিক হয় ইন আ রিজিয়ন r, আচ্ছা phi-z is analytic, এই কোশ্চেনের সব উত্তরটা লিখে নাও তো, রিজিয়ন r, and if they have the same derivative at every point, and if they have the same derivative at every point, and derivative at every point, 2 নাম্বার দিয়েছিল তো? হ্যাঁ 2 নাম্বার, হ্যাঁ, every point, then show that the differ by a constant নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, then show that the functions differ by a constant. the function, সবাই এটা উত্তরটা লিখে নাও তো, the function এরকম প্রবলেম আবার দিতে পারে, differ by a constant। দেখো এটার জন্য আমরা একটা জিনিস অ্যাপ্লাই করব, তারপর এই থিওরেমটা আমি আসছি কচি সিস্টেমে, উত্তরটা লিখে নাও সবাই। উত্তরটা কি খুব সোজা, কিভাবে করব? তাহলে কি বলছে যে দুটো অ্যানালাইটিক ফাংশন দেওয়া আছে, বুঝলি সন্দীপ? ইন এ রিজিয়ন, আর রিজিয়ন কেন বলা আছে তার কারণ আমি বোঝাচ্ছি। দেখবি তোদের একটা জিনিস করেছিলাম যে যদি এফ জেডটা ভ্যানিসেস আইডেন্টিক্যালি ইন এ রিজিয়ন আর, দেন এফ অফ জেডটা কনস্ট্যান্ট। মনে আছে সবার? মনে করে দেখো যে সেরকম করেছিলাম যে ভ্যানিসেস আইডেন্টিক্যালি যদি হয় তাহলে অবশ্যই সেটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে কি করব, লেট আমি জি অফ জেড সমান ধরে নিচ্ছি যে এফ অফ জেড মাইনাস ফাই অফ জেড, for all z belongs to R এর জন্য। Then g of z is analytic in the region capital R। সব উত্তরটা লিখে নাও, এরকম টাইপের প্রবলেম করতে পারে, তখন এই আইডিয়াগুলো একটু মাথায় রাখবে। তাহলে let g of z equal to f of z minus phi of z for all z belongs to R, then g of z is analytic in a region R। হলো by the given condition, তাহলে given condition এ কি বলে দেওয়া আছে যে f dash z this is equal to phi dash z for all z belongs to R। হলো তাহলে therefore কি লিখতে পারবে এখান থেকে, g of g dash z this is equal to কি হবে f dash z minus phi dash z this is equal to 0 for all z belongs to R। হলো তাহলে 0 ভ্যানিসেস আইডেন্টিক্যাল, তাহলে হেন্স বা therefore বা this implies, যে যা খুশি ভাষা লিখতে পারো, this implies, বোলপুরের ছেলেটা বোঝা যাচ্ছে তো বাবা, this implies g of z
বোলপুরের স্যার। ছেলেরা আছে? বোঝা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Therefore, G object vanishes identically in the region R. তাহলে বলতে পারো hence G object is constant in R. Let G object equal to C ধরে নিলাম। তাহলে G object equal to C ধরে নিলাম, এখানে C টা একটা কনস্ট্যান্ট। দেন কি হবে, f object minus phi object equal to C, ঠিক আছে? C টা ব্র্যাকেটে কনস্ট্যান্ট লিখে দিতে পারো, কনস্ট্যান্ট। তাহলে কনসিকুয়েন্টলি হলো লিখে দেবে the functions differ by a constant, বা এর পরের লাইনটা হবে consequently the functions f object and phi object differ by a constant। তোমার লেখা হয়েছে, এটা লেখার পর লিখবে consequently the functions f object and phi object differ by a constant। ঠিক আছে? আকাশ বোঝা গেছে বাবা? স্যার বলা হোক স্যার। স্যার বলছি ওইখানে যেটা লিখেছেন দিস ইমপ্লাইজ জি অবজেক্ট ভ্যানিশেস, পুরো জি অবজেক্ট হবে না জি ড্যাশ জেড? জি ড্যাশ সরি, ওটা জি ড্যাশ, হ্যাঁ ওটা ভুল করে লিখেছি, ঠিকই বলেছি। কোনটা জিরো হচ্ছে সেটা হবে, হ্যাঁ এটা জিরো হচ্ছে, বাকি ঠিক আছে, ঠিকই বলেছি। ওটা তার হতে লিখে ফেলেছি, ওটা জি ড্যাশ যেটা জিরো হচ্ছে সেটা ভ্যানিশ হয়। কি অদিতি বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ পাতা উল্টালাম, হ্যাঁ জায়গায় চলে আসি। আচ্ছা শোনো, কচিস থিওরেমের প্রুফ করতে হবে না, কচিস ইন্টিগ্রালের প্রুফটা করবে। আবারও বলে দিচ্ছি, কচিস থিওরেমের প্রুফ করার দরকার নেই, কচিস থিওরেমের অ্যাপ্লিকেশন পরীক্ষায় পড়ে, আর কচিস ইন্টিগ্রালটা পরীক্ষায় করতে হবে। হ্যাঁ স্যার বলছিলাম যে ওই যেটা বলা ছিল না এফ জেড আর ফাই জেডটা অ্যানালাইটিক, ওখানে অ্যানালাইটিকটা কোথায় লাগলো? অ্যানালাইটিক লাগবে বাবা, কোথায় লাগলো বলতে এই যে ভ্যানিশেস আইডেন্টিক্যালি হলে যে কনস্ট্যান্ট হয় সেইটা প্রমাণ করার সময় যখন আমরা কচি-রিমান ইকুয়েশন কাজে লাগিয়েছিলাম, মনে করে দেখ আগের প্রমাণটা, ওই যে কচি-রিমান ইকুয়েশন কাজে লাগিয়েছিল ওটা মানে অ্যানালাইটিক হতে হবে, ঠিক আছে? অ্যানালাইটিক হলে ডিফারেন্সিয়াল হবে, ডিফারেন্সিয়াল হলে প্রত্যেকটা পয়েন্টে কচি-রিমান ইকুয়েশন শেষ হবে, বুঝা গেছে? এইখানে কোথাও কাজে লাগেনি, তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু ভিতরে কাজে লেগেছে, কারণ এইটা থেকে যখন এইটা এসেছিল ওখানে প্রমাণ করেছিলাম, দেখবি কচি-রিমান ইকুয়েশনটাকে কাজে লাগিয়েছে, ঠিক আছে? বুঝা গেছে? ঠিক আছে। বলছি লাস্ট লাইনটা আবার রিপিট করবেন? লাস্ট লাইনটা কি বলেছিলাম, কেউ একজন বলো তো? ওই কনসিকুয়েন্টলি এফ অফ জেড এন্ড ফাই অফ জেড, আমি বলি শুনুন না একবার, কনসিকুয়েন্টলি এফ অফ জেড এন্ড ফাই বলি ফাই অফ জেড আর the functions, আমার কথা শোন, consequently the functions f of z and phi of z differ by a constant। শুধু যেটা প্রমাণ করেছি ওটা লিখলাম, consequently কথাটা অ্যাড করলাম, আর কোন কোন ফাংশন দুটো বললাম। consequently the functions f of z and phi of z differ by a constant, ঠিক আছে? তো চলে আসি কচিস থিওরেম, যেটা বলছিলাম কচিস থিওরেমের স্টেটমেন্টটা মনে রাখবে, ঠিক আছে? কচিস থিওরেমের স্টেটমেন্ট মনে রাখবে। আর যেটা বলছিলাম যে কচিস থিওরেমের প্রুফ লাগবে না, কচিস ইন্টিগ্রালের প্রুফটা করতে হবে, ঠিক আছে? আর ডেরিভেটিভের ক্ষেত্রে একটা প্রুফ আছে, সেটাও করতে হবে, ওটা আমি পাঠাইনি, ওটা বই আছে, বই থেকে করাবো। আচ্ছা কচিস ইন্টিগ্রালের মনে হয় দুটো না একটা প্রবলেম আমার মনে নেই, মনে হয় এটাকে অ্যাপ্লিকেশন করে ইউটিউবে কিছু ভিডিও পাঠিয়েছি, যেটা সালের কোশ্চেন মনে হয় সম্ভবত, দেখে নিবি একবার, মানে লিখে নিয়েছি নিশ্চয়ই তোরা। let the functions, সন্দীপ বলতে পারো, সন্দীপ লিখেছিস তো নাকি? let the functions f of z, দুটো পাঠিয়েছিলেন, হ্যাঁ ওই সালে পড়ার অঙ্কই পাঠিয়েছি। তা let the functions f of z be analytic, এটা অ্যানালাইটিক হবে in a domain D, in a domain D। তাহলে খুব ইম্পর্টেন্ট কথা, ফাংশনটা অ্যানালাইটিক বলে দিয়েছে in a domain D, and ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে, and f dash is বা f dash b কন্টিনিউয়াস, f dash কন্টিনিউয়াস হবে in D। দেন কি হবে, লাইন ইন্টিগ্রাল ওভার c f of z dz, এটা সমান 0 হবে কিরকম টাইপের জন্য, ফর এভরি সিম্পল ক্লোজড কন্ট্যুর, ফর এভরি সিম্পল ক্লোজড কন্ট্যুর, ফর এভরি সিম্পল ক্লোজড কন্ট্যুর। সো এখানে একটা কথা বলে রাখি যে যদিও বারবার ক্লোজড কন্ট্যুর কথাটা উল্লেখ করা হয়,
কিন্তু পরীক্ষার সময় যখন প্রবলেম দেয় অ্যাকচুয়ালি ক্লোজড কন্ট্রোল দেয় না, ওটা কিন্তু পরীক্ষার সময় সার্কেল দিয়ে দেয় বা ইলিপস দিয়ে দেয়, এইগুলোই দেয়, ঠিক আছে? তাহলে ওগুলো প্রত্যেকটা ক্লোজড কন্ট্রোল, বুঝা গেল? সিম্পল মানে নিশ্চয়ই জানো যেখানে কোনো সেলফ ইন্টারসেকশন থাকবে না, সার্কেল নিয়ে যদি, তারপরে তোর যদি ইলিপস নিই, এগুলো প্রত্যেকটা এক্সাম্পল অফ ক্লোজড সিম্পল ক্লোজ কন্ট্রোল। তো এখানে যেটা কাজে লাগবে শুধু মনে রাখতে হবে ফাংশন। আচ্ছা একটা কথা বলি, পরীক্ষার সময় কখন তোর মনে হবে যে কচিস থিওরেম আমি কাজে লাগাবো, শুনে নাও। পরীক্ষার সময় কখন আমি কচিস থিওরেম কাজে লাগাবো, কখন কচিস ইন্টিগ্রাল কাজে লাগাবো বলে দিচ্ছি, এগুলো মাথায় ঢুকিয়ে রাখবো। পরীক্ষার সময় যদি কোনো ইন্টিগ্রেশনের ভ্যালু 0 প্রমাণ করতে দেয়, হয়তো যেখানে কন্ট্রোলটা হয়তো সার্কেল দেওয়া আছে বা ইলিপস দেওয়া আছে, 99% কেসের ক্ষেত্রে মনে রাখবে কচিস থিওরেমটা কাজে লাগবে। সবাই জিনিসটা মনে রাখবে যে 0 যখন হবে ইন্টিগ্রেশনের ভ্যালুটা প্রমাণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমরা মনে রাখবে যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু কচিস থিওরেম কাজে লাগাতে হবে। কি অনলাইন বোঝা গেল? মনে থাকবে? হ্যাঁ স্যার। এবার দেখ, যেমন একটা প্রবলেম এখানে করে দেওয়া আছে, আরো প্রবলেম আমি দু একটা পাঠিয়েছি, দেখে নিতে পারিস। তোদের বইটাতেও এরকম প্রবলেম প্রচুর দেওয়া আছে, সেগুলো দেখতে পার। বইয়ে একটা প্রবলেম করছি, যেমন এখানে একটা দেওয়া আছে এফ অফ চাই, এটা শোন লাইন ইন্টিগ্রাল ওভার সি, এরকম টাইপের প্রবলেম দিয়ে প্রচুর পাঠানো আছে। প্রবলেম দেখবে, এটা থেকে প্রবলেম পড়বে, সালে দেখবে প্রবলেম পড়েছে বাই জেড মাইনাস চাই ডিজেড। যেখানে সিটা একটা ইলিপস বলে দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান 1। কার ভ্যালু বের করতে বলেছে? এফ অফ 3.5। সো এগুলো রেশনাল টাইপ অফ ফাংশন। তো রেশনাল টাইপ অফ ফাংশন কখন অ্যানালাইটিক হয় বা কোথায় অ্যানালাইটিক হয় এর প্রমাণ আমি করেছি। একটা রেশনাল টাইপ অফ ফাংশন সেখানেই অ্যানালাইটিক হবে যেখানে ডিনোমিনেটরটা ভ্যানিশ করবে। তাহলে এখানে এফ অফ জেড যেহেতু অ্যানালাইটিক, কেন রেশনাল ফাংশনের কথা বললাম, কারণ এটা রেশনাল টাইপ অফ ফাংশন। তাহলে এখানে আমরা যখন বের করব এফ অফ 3.5, তাহলে এইটা সমান কত হবে? লাইন ইন্টিগ্রাল ওভার সি 4z স্কয়ার প্লাস z প্লাস 5 বাই z মাইনাস 3.5। সো এর একটা জিনিস আমরা পেলাম। এবার দেখো যেটা বলছি যে এটা একটা রেশনাল টাইপ অফ ফাংশন, মানে এখানে যদি আমি ফাংশনটা ধরে নিই এফ অফ জেড সমান 4z স্কয়ার প্লাস z প্লাস 5 বাই z মাইনাস 3.5, তাহলে এটা একটা রেশনাল টাইপ অফ ফাংশন। এই রেশনাল টাইপ অফ ফাংশন, ঠিক আছে, এই রেশনাল টাইপ অফ ফাংশনটা কি হবে? সেটা হচ্ছে যে অ্যানালাইটিক হবে সেখানে যেখানে নিচের পার্টটা অর্থাৎ এইটা 0 হবে না। আচ্ছা নিচের পার্টটাকে 0 করলে কি পাচ্ছি? z মাইনাস 3.5 ইকুয়াল টু 0 করি, তাহলে z এর ভ্যালুটা পাচ্ছি 3.5। তো z ইকুয়াল টু 3.5 টা এই ইলিপসের, ঠিক আছে, উপর বা ইলিপসের ইনসাইডে লাই করে, যদি পয়েন্টটা কি করে ইলিপসের পেরিমিটারে থাকে বা ইনসাইডে থাকে, তাহলে কিন্তু এই নিচের ফাংশনটা ইলিপসে অ্যানালাইটিক হবে না। কারণ ইলিপসে অ্যানালাইটিক মানে ইলিপসের উপরের পয়েন্টগুলোতে অ্যানালাইটিক, ভিতরের পয়েন্টে অ্যানালাইটিক। তাহলে এখানে স্টেটমেন্টটা কি বলা আছে? ডোমেন অ্যানালাইটিক। ডোমেন অ্যানালাইটিক মিন্স ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট অ্যানালাইটিক। চলে আসছে। এতটুকু বিষয় ক্লিয়ার তো? এবার দেখো কি জয়, এতটুকু বোঝা গেছে তো? এবার যে লিস্টটা রং করি, জয় পালিয়ে গেছে না আছে? পালিয়ে গেছে, বেশ যাই। আছি স্যার। বেশি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। না বোঝা গেলে জিজ্ঞাসা করিস। এবার এই যে লিস্টটা আনলাম, দেখো এই লিস্টের ক্ষেত্রে এক্সটা কত? 2,0। মেজর অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। দেখ এখানে এই যে আমি পয়েন্টটা নিচ্ছি 3.5, সেটা বুঝতে পারছি এর বাইরে লাই করবে। 3.5 মিন্স কোন অ্যাক্সিসের উপর আছে? আকাশ 3.5 মানে রিয়েল অ্যাক্সিসের উপর আছে, ঠিক তো? শুধু রিয়েল পার্টটা আছে, মানে পয়েন্টটা রিয়েল অ্যাক্সিস উপর থাকবে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা লাইজ আউটসাইড দ্য ইলিপস, যেহেতু ইলিপসের আউটসাইডে লাই করছে, তাহলে এক্ষেত্রে ফাংশনটা নিচে অর্থাৎ নিচের পার্টটা ডিনোমিনেটরটা ইনসাইড এন্ড অন দ্য ইলিপস অ্যানালাইটিক হবে। তাহলে জাই ইকুয়াল টু 3.5, এরকম ধরনের অঙ্কগুলো এইভাবেই করতে হয়। জাই ইকুয়াল টু 3.5 লাইজ আউটসাইড সি, outside the ellipse C, hello, so f of z is
অ্যানালাইটিক, এফ অফ জেডটা অ্যানালাইটিক হবে এভরিওয়্যার উইদিন অ্যান্ড অন সি, যেটা আমি কথা বলছিলাম যে পেরিমিটারের উপরের পয়েন্টে হতে হবে, ভিতরের পয়েন্টে হতে হবে। হ্যাঁ, এন্ড বুঝতে পারছিস ফাংশনটাকে ডেরিভেটিভ করছি না, আমি যদি করি উপরের পার্টটা যা থাকবে থাকবে, অদিতি নিচের এই ফাংশনে ডেরিভেটিভ করি, এই নিচের পার্টটা সন্দীপ হোল স্কয়ার চলে আসবে, তা নাকি ডেরিভেটিভ করে দেখানোর দরকার নেই, নিজেরা বুঝতে পারলেই হবে। এই ফাংশনের ডেরিভেটিভ করি তাহলে আলাপন নিচের পার্টটা কি চলে আসবে, হোল স্কয়ার আসবে, এইটারই হোল স্কয়ার, উপরে যা থাকবে থাকবে। তাহলে নিচের পার্টটা যেহেতু হোল স্কয়ার আসবে, এইটা যেহেতু জিরো হচ্ছে না, তাহলে ডেরিভেটিভটা কি এক্সিস্ট করছে, ঠিক আছে? তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করছে এবং কন্টিনিউয়াস হবে। তাহলে কেন কন্টিনিউয়াস হবে? কারণ নিচের পার্টটা জিরো হচ্ছে না, তাহলে f ড্যাশ জেড ইজ কন্টিনিউয়াস। সবার বোঝা গেছে? সন্দীপ বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে কন্টিনিউয়াস হ্যাঁ, at sir. each point, তাহলে at each point within and on C, তাহলে সবাই কচি স্যার ওই এটা বললাম একবার, ওই এপসাইলন ইকুয়াল টু 3 পয়েন্ট, এপসাইলন ইকুয়াল টু 3.5 চাই। f অফ 3 পয়েন্টটা বের করতে দিস তোরা কোশ্চেনে। স্যার ওটা তো ঠিক আছে, এবার ওই লাইন্স আউটসাইড দ্য ইলিপস, সেই জন্যই কি ওটা অ্যানালাইটিক আছে? ইলিপসটা দেখ 3, এইটা 2.0 ইলিপসের বাউন্ডারির উপর আছে, 2,0 পয়েন্ট, 3.5 মানে 3.5,0, এই পয়েন্টের বাইরে থাকবে না, এক্স অ্যাক্সিসের উপরে, রিয়েল অ্যাক্সিসের উপরে থাকবে কিন্তু বাইরে থাকবে, ঠিক আছে গোবিন্দ? স্যার যদি ওটা ভেতরে হতো তাহলে ওটা অ্যানালাইটিক হতো সব জায়গায়? না না না, ভিতরে হলে হতো না বাবা, ঠিক আছে? ওই পয়েন্টটা যখন ভিতরে থাকবে তখন একটা কনসেপশন আসবে যেটা নাম কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, পরে আসবে, হ্যাঁ বোঝা গেল গোবিন্দ? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে সবাই কচিস থিওরেম, অ্যাকচুয়ালি গোবিন্দ এই থিওরেমটাকে কাজে লাগিয়ে জিরো প্রমাণ করাটাই হয়, ভ্যালু বের করা যাবে, মানে অন্য কোনো ভ্যালু কিন্তু এইটাকে কাজে লাগিয়ে করা যাবে না, এটাই এর রেস্ট্রিকশন, বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তুই জিরো যখন প্রমাণ করতে বলবো জিরো বেরোবে তখনই থাকবে। সবাই কচিস থিওরেম কি বলতে পারবো যে ইন্টিগ্রেশন ওভার সি 4z² plus z plus 5 minus by z minus 3.5 this is equal to গোবিন্দ 0 হয়ে গেল, এইটা মানে ছিল f অফ 3। কেন এখন ঠিক আছে বাবা? এই হচ্ছে গল্প। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার দেখ পরের প্রবলেমটাও খুব সোজা গোবিন্দ, বাবা পরেরটা নিজেরা বুঝতে হবে, তাহলে বলে দিচ্ছি। দেখো এটা না বলছিলাম বুঝলি, সার্কেল ছিল, কারো মনে আছে? এরকম ইন্টিগ্রেশন সার্কেলের উপর ইভ্যালুয়েট করেছে, কারোর মনে নেই? হ্যাঁ সার্কেলের উপর করেছিলাম। হ্যাঁ বেশ। এবার একটা কথা বলি সন্দীপ, এই প্রবলেমটা দুভাবে দিতে পারে, শুনে নে কিভাবে দিতে পারে, তাহলে কি করে স্যার দিতে পারে? দেখো এই প্রবলেমটা দু রকম দিতে পারে, যে z equal to a lies inside c, তাই যখন z equal to a lies inside c হবে, ঠিক আছে? তা lies inside c যখন হবে তখন আমরা যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে কচিস ইন্টিগ্রাল ফর্ম, কি বুঝলি আলাপন? আর যখন লাইস আউটসাইড সি হবে তখন কাজে লাগাবো কচিস থিওরেম। ক্লিয়ার সবাই? ইনসাইড সি যদি হয় তো সেটা হলে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, একটু পর পড়ব, এটা প্রমাণটা করতে হবে পরীক্ষার জন্য। আর আউটসাইড সি হয় বুঝলি গোবিন্দ, তাহলে কচিস থিওরেম, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে কি বলছে এখানে, চলো কি বলছে, তো এটা কি বলছে, ইভ্যালুয়েট করো, ইভ্যালুয়েট করতে বলেছে। তাহলে কি ইভ্যালুয়েটস ইন্টিগ্রাল ওভার সি dz বাই z মাইনাস a, আর সিটা একটা আর লিখলাম না, যেটা সিটা একটা বলে দেওয়া আছে সিম্পল ক্লোজড কার্ভ, সিটা একটা সিম্পল ক্লোজড কার্ভ এবং z ইকুয়াল টু a টা লাইস আউটসাইড। তাহলে এই ক্ষেত্রে গোবিন্দ f অফ z ধরে নিলাম, f অফ z টা কত, f অফ z এটা অ্যাকচুয়ালি কিরকম আকারে দেখতে, ইন্টিগ্রাল ওভার c, যারা একদম কিছু পড়েনি তাদের জন্য বলছি। দেবাশিস আছে নাকি? দেবাশিস কাল ক্লাস করেছিল, ভালো ছিল?
এইটা হলো, তাহলে আজকে আর ভালো ছেলে নেই, ক্লাস করে নেই, যাই হোক আছে ও আছে রে বাবা। এফ অফ জেড শোন এইটা, তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা দেখো কিন্তু এই ফাংশনটা সি তে অ্যানালাইটিক হবে, কেন বলতো? কারণ কোন পয়েন্টটাতে সমস্যা হতো গোবিন্দ? জেড ইকুয়াল টু এ পয়েন্টটা, যেটা বলা আছে কিন্তু সি এর আউটসাইডে আছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে জেড ইকুয়াল টু এ লাইস আউটসাইড, গোবিন্দ পাস করতে হবে বাবা। এরকম অঙ্কগুলো থাকবে, এগুলো পড়ে পাস করতে হবে। ম্যাট্রিক্স টেস্টে যদি থিওরেম বাছা বাছা থিওরেম তোমাকে বলে দেবো, সেগুলো পড়ে বাবা দেবে, পাস করে নামিয়ে আসতে হবে, শুধু কমন পেলে হবে, ঠিক আছে? গোবিন্দ প্রথম চ্যাপ্টারটা তুই বাদ দিবি, কোনটা? সেটা হচ্ছে তোর ওই কমপ্লিট নিয়ে নাকি এরা পড়িয়েছিলাম না গোবিন্দ, পড়বি না? হ্যাঁ স্যার, আমি কম্প্যাক্টনেস থেকে পড়ছি। খুব ভালো করেছিস, কম্প্যাক্টনেস পড়বি, কানেক্টেডনেস পড়বি, আর কন্টিনিউটি পড়ার দরকার নেই, ইউনিফর্ম কন্টিনিউটি কি বুঝলি? ওই কম পড়বি, ওই কচি সিকোয়েন্স দিয়ে পাস করে যাচ্ছি। তবে জেড ইকুয়াল টু এটা লাইস আউটসাইড সি, সো সি এর বাইরে লাই করবে, ভালো? তাহলে সো এফ অফ জেড কি হবে? ইজ অ্যানালাইটিক, এফ অফ জেড অ্যানালাইটিক হবে উইদিন and on C. So f of z টা অ্যানালাইটিক হবে within and on C, ঠিক আছে সবাই? আবার ডেরিভেটিভ যদি করি, আর আপন ডেরিভেটিভ করলে বাবা জানো কি হবে, আমাকে শেখাতে হবে না। ডেরিভেটিভ হলে নিচেরটা হোল স্কয়ার আসবে নাকি গোবিন্দ? মাইনাস 1 বাই জেড মাইনাস এ তার হোল স্কয়ার হবে তো রে আকাশ? সেটাও সমস্যা নেই, f dash z is continuous, ডেরিভেটিভ করে দেখানোর দরকার, নিজেরাই বুঝতে পারবি। দেখ, continuous at all points, continuous at all points, at all points inside and on, তাহলে সবাই কচিস থিওরেম কাজে লাগাবো, সবাই কচিস থিওরেম, লাইন ইন্টিগ্রাল ওভার সি f of z dz সমান 0, সব আমার লাইন ইন্টিগ্রাল ওভার সি dz by z minus a সমান 0। সো এবারে কি হবে? তাহলে কচিস থিওরেমটা কি পেলাম? লাইন ইন্টিগ্রাল ওভার সি f of z dz সমান 0 অথবা লাইন ইন্টিগ্রাল ওভার সি dz by z minus a সমান। ক্লিয়ার সবাই? কোনো সমস্যা নেই, দেখে নাও। স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ঠিক আছে। আগে টেস্ট দেখে দেখো। হ্যাঁ, এরকম টাইপের সন্ধি জিরো প্রমাণ করা দেখলে চোখটা বন্ধ করবি, কচিসটা দেখবি। একবার সালে একটা কোশ্চেন বলেছিল, হোয়াট হ্যাপেন্স কি ঘটবে যদি একে মানে হোয়াট হ্যাপেন্স টাইপের কোশ্চেন যেমন থাকবে, দেখবি যে ইনসাইড, দেখবি এরকম একটা পরীক্ষায় সালে কোশ্চেন পড়েছিল, আমি এফ অফ জেড করলে মনে হয় একটা 5 জেড দিয়ে দিয়েছিলাম, আমার মনে নেই, দিয়ে দিয়েছিলাম যে এই পয়েন্টটাতে হলে মানে একটা হলে কচিস ইন্টিগ্রাল কাজে লাগবে, যখন ইনসাইড হবে, আউটসাইড হলে কচিস থিওরেম কাজে, সোজা ভাষা, জটিলতায় যাওয়ার দরকার। এটা একটা নোট আছে, এই নোটটা করতে বলবো সবাইকে, এই কারণে করতে বলবো কারণ নোটটা দেখো কি লেখা আছে, যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস পড়েছো রিমান ইন্টিগ্রেশনে, ঠিক আছে? প্রিমিটিভ থাকতে হবে, এফটাকে ইন্টিগ্রেবল হতে হবে, তাহলে সবাই পড়েছি নিশ্চয়ই, a টু বি এফ অফ জেড ডিজেড সমান 5e মাইনাস 5, মনে করে দেখ পড়েছিস, আমি জানি তোরা পড়েছিস। এখানে তাই বলছে যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস সে দ্যাট ইচ কন্টিনিউয়াস ফাংশন, এবং প্রত্যেকটা বলতে পারি রিয়েল ক্যালকুলাসে পড়েছিলাম যে একটা কন্টিনিউয়াস ফাংশনের প্রিমিটিভ থাকে, বলো গো তোমরা বলো কেন থাকবে দেখি, কে বলছে? অ্যান্টি ডেরিভেটিভ কনসেপ্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, একটা কন্টিনিউয়াস ফাংশনের ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যাল নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে বলো মাইতি কেন প্রিমিটিভ এক্সিস্ট করবে না? মাইতি ক্লাস করেন? না না স্যার আসি। বলো কেন এক্সিস্ট করবে বলো দেখি। একটা কন্টিনিউয়াস ফাংশনের একটা ক্লোজ বাউন্ডেড ইন্টারভ্যালে কেন প্রিমিটিভ এক্সিস্ট করবে, কে বলবি বল? যা তোরা জানিস আমি জানি। স্যার কনস্ট্যান্টটাও তো বাউন্ডেড থাকবে। না কনস্ট্যান্টে যাচ্ছিস কেন, তুই যেতে হবে সোজা, তোরা জানিস কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি। এগুলো মনে করতে হবে, ভালো ভালো জায়গায় ইন্টারভিউতে তখন জিজ্ঞাসা হুট করে এইরকম জিনিসই জিজ্ঞাসা করবে, তখন তো আমি তোকে বলে দেবো না, বা তারা বলে দেবে না যে দেখো রিমান ইন্টিগ্রেশনে পড়েছো বাবা, দেখো এখানে পড়েছো, এরকম তো বলবে না। অ্যান্টি স্যার বলবো আমি একবার? হ্যাঁ বলো, বলার জন্য তো বলছো।
অ্যান্টি ডেরিভেটিভসে একটা ওপেন ইন্টারভ্যাল, একটা ইন্টারভ্যালের উপর সেই ফাই ড্যাশ এক্স সমান এফ ড্যাশ এক্স এফ অফ এক্স হয়, হ্যাঁ, যেখানে হ্যাঁ। সেই এক্স বিলংস টু ক্যাপিটাল আই এফ এর অফ জন্য। এক্স এইটা 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 চাইছে, এইটা হ্যাঁ। হলো পরিষ্কার করে ওইটাই তো এই বলছিলাম। টাইপের জিনিস বলি। হ্যাঁ, এবারে এইটা কেন করতে পারছি বলবি, আমার ক্রস কোশ্চেন এটা কেন লিখতে পারি, কারণ এখানে যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস বলেছে, তাহলে কন্টিনিউয়াস ফাংশন মানে যে কোনো ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালে রিমান ইন্টিগ্রেবল, সো এই ফাংশনটা অলওয়েজ এক্সিস্ট, তাই তো? এবারে এইটার ক্ষেত্রে প্রমাণ করেছিলাম। সো ক্যাপিটাল এফ অফ এক্সটা তার মানে একটা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে এই ক্যাপিটাল এফ অফ এক্সটাই হয়ে যায় কিন্তু অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভ। কি সন্দীপ ঠিক আছে? এটা পড়েছিস, ভুলে গেছিস এই মুহূর্তে, যাই হোক আর কি। হ্যাঁ স্যার ঠিক আছে। ওটাই বলছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস সে দ্যাট each continuous function has a primitive, but this is not true in general for a function of complex variable. এটা রিয়েল ভ্যারিয়েবলের জন্য ট্রু, সেটার জন্যই এই নোটটা দেওয়া। পরীক্ষার সময় দেবে তখন হাঁ করে বসে থাকবে, তুই তো বলে আমি তো পড়েছি, এক্সামিন করতে বলেছে, ও রিয়েলে ট্রু হয়েছে, তাহলে রিয়েলে ট্রু, তাহলে রিয়েলের থেকে বড় সেট কমপ্লেক্স, ওর এরকম ভাবে অনেক জিনিস হয়, সব প্রপার্টিকে হেরিডিটারি করে দেয়, দিয়ে হরিবল হয়। ছোট সেটে স্যাটিসফাই করছে, তাহলে প্রপার্টিটা ডিজার্ভ থাকে, ওরকম ভাবে ভাবলে হবে না কোনো জিনিস। যাই হোক, তাহলে চলে এসো, তাহলে কি বলছে কমপ্লেক্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই এক্সাম্পলটা মনে রেখে দেবে, কমপ্লেক্স ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ট্রু হবে না। এবার একটা ফাংশন কনসিডার করেছি, কি ফাংশন কনসিডার করেছে বলছে টু শো দ্যাট দিস, টু শো দিস কনসিডার দ্য ফাংশন বা কনসিডার এক্সাম্পল এফ অফ জেড সন মড জেড তার হোল স্কয়ার, মড জেড তার হোল স্কয়ার। সো দিস ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই ফাংশনটা আকাশ অ্যানালাইটিক হবে, কে বলবে গো ভাই? সব দর্শক পালিয়ে গেলে। স্যার 0 পয়েন্টটা হবে। 0 পয়েন্ট হবে, অরিজিনে হবে, অরিজিনে জেড ইকুয়াল কানের করে একটা কিল মারবো, তখন আর কোথাও হবে। অরিজিনে শুধুমাত্র ডিফারেন্সিয়াল হবে, একটা বলেছি আমরা ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিফারেন্সিয়াল হলে অ্যানালাইটিক হয় না। অ্যানালাইটিক বলেছিলাম শুধু পয়েন্টটাতে ডিফারেন্সিয়াল হলো। হ্যাঁ ডোমেনও হতে হয়। হ্যাঁ, তাহলে এটা অ্যানালাইটিক হবে না, এটা ডিফারেন্সিয়াল হবে অনলি অ্যাট দ্য অরিজিন। এটাই বেসিক ডিফারেন্স কার কার সাথে, ওই তোর মোড ফাংশনে যেটা করেছিলি তোর ইয়েতে কি জানো, আচ্ছা মড জেড থাকলে সন্দীপ ডিফারেন্সিয়াল হতো, মড জেড থাকলে 0 পয়েন্ট ভাববে এগুলো। এই সন্দীপ বল, এটা করা উচিত সোজা, মড জেড বাই জেড করেছিস তো এগুলো? মড জেড বাই জেড হবে না তো। তো হবে না, তো এতক্ষণ সময় লাগছে, কি করে হবে না এগুলো? এগুলো মনে রাখ দিয়ে পরীক্ষা হবে না, মড জেড বাই জেড না। যাই হোক, তাহলে এটা 0 পয়েন্টের সাথে ডিফারেন্সিয়াল হবে, 0 পয়েন্ট ডিফারেন্সিয়াল হবে, কারণ এটাকে লিখলে একবার চেক করে দেখতে পারি, ডেফিনেশন কাজে লাগে এটা বলে দাও, এটা 0 পয়েন্টের ডিফারেন্সিয়াল হবে। এর জন্য কচি রিমান করতে যাবে অনেকে, অত সময় নেই, কচি রিমান করার কোনো দরকার নেই। হবে 0 মানে ডেবিট এক্সিস্ট করে, ডেবিট ভ্যালুটা ঠিক আছে। যাই হোক, এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, মড জেড কন্টিনিউয়াস হয়, তাহলে এফ অফ জেড ইজ কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অন সি। কি করে কন্টিনিউয়াস ফর্ম করতে শিখেছিলাম, রিয়েল পার্ট কন্টিনিউয়াস হতো, ইমাজিনারি পার্ট কন্টিনিউয়াস হতো, এগুলো তো জানিস। যাই হোক, আমি ধরে নিলাম যে এই স্মল এফ এর একটা প্রিমিটিভ আছে ক্যাপিটাল এফ, তাহলে ক্যাপিটাল এফ ধরলাম বি দা প্রিমিটিভ, এটা প্রিমিটিভ অফ স্মল এফ অন সি। তাহলে কি ধরে নিলাম, ক্যাপিটাল এফটা হচ্ছে প্রিমিটিভ, কার প্রিমিটিভ? অফ স্মল এফ, কার কোথায় না অন সি। তাহলে ক্যাপিটাল এফটা হচ্ছে প্রিমিটিভ অফ স্মল এফ অন সি। তাহলে ক্ষেত্রে ক্যাপিটাল এফ ড্যাশ দিস ইজ ইকুয়াল টু স্মল এফ, তাহলে ক্যাপিটাল এফটা যে প্রিমিটিভ অফ এফ অন সি, মানে ক্যাপিটাল এফ ড্যাশটা হবে স্মল এফ, এটা হবে। এবার ক্যাপিটাল এফটা অ্যানালাইটিক হবে, অ্যানালাইটিক হবে সন্দীপ, ওরে এইটা যদি অ্যানালাইটিক হয়, ডেরিভেটিভ এক্সিস্ট করেছে, এই যে লিখে দিস ক্যাপিটাল এফ ড্যাশ, কোথায় ডেরিভেটিভ এক্সিস্ট করছে সন্দীপ বলো বাবা? সি তে। তা যখন একটা কমপ্লেক্স প্লেনে প্রত্যেকটা পয়েন্টে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়াল হয়, তাহলে সেটা কমপ্লেক্স প্লেনে অ্যানালাইটিক হয় তো না হয় না? অ্যানালাইটিক হবে। কারণ বলেছিলাম প্লেনে যখন কমপ্লেক্স প্লেনে যখন কনসিডার করব, সেখানে ডিফারেন্সিয়াল মানে অ্যানালাইটিক।
কারণ একটা কমপ্লেক্স প্লেনে বলবে না হ্যাঁ বলো সেগুলোকে এন্টার ফাংশন বলবে না? হ্যাঁ তাহলে কি ব্যাপার হোল কমপ্লেক্স যেহেতু এফ ড্যাশ লিখেছি অন সি লিখেছি এফ ড্যাশ তখন অন সি ডেরিভেটিভ এক্সিস্ট করছে এখানে তখন এফ টা অ্যানালাইজ তো দেন এফ ইজ অ্যানালাইজ তাহলে এফ টা অ্যানালাইজিং অন সি এফ টা অ্যানালাইটিক হলো তাহলে এফ টা কোথায় অ্যানালাইটিক হলো এফ টা অ্যানালাইটিক হলো অন সি এবার যেহেতু এফ টা অ্যানালাইটিক তাহলে এক্ষেত্রে কি হবে একটা অ্যানালাইটিক ফাংশনের ক্ষেত্রে only Cauchy-Riemann equation satisfy করে f মানে কত ধরেছি হলো f মানে কত ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল না ছিল না হ্যাঁ হ্যাঁ x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার f টা যেটা অ্যানালাইটিক অন c f ড্যাশটা একটা কথা মনে রেখে নেবে মানে একটা ফাংশন যদি অ্যানালাইটিক হয় তার মানে সেটা ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েবল ঠিক আছে মানে f টা অ্যানালাইটিক হলে f dash exist f double dash exist তাহলে যেহেতু f dash টা exist তার মানে ক্যাপিটাল f টা ডিফারেন্সিয়েবল মানে f dash টাও ডিফারেন্সিয়েবল হবে সো এই ক্ষেত্রে একটা জিনিস লিখছি আমরা লিখছি দেখো আসি তারপর ক্যাপিটাল f টাকে ধরে নিলে বলি আকাশ u প্লাস iv আকার হলো এবার f টাকে ক্যাপিটাল f টাকে u প্লাস iv আকারে ধরে নাও তাহলে ক্যাপিটাল f dash এটা কি হবে ux প্লাস ivx কারো কোনো সন্দেহ থাকা উচিত চিহ্ন এটা হবে তাহলে এটা যদি হয় তার মানে এইটা মানে আবার কত x স্কয়ার প্লাস y স্কয়ার কি করে পেলাম f dash on f স্যার ক্যামেরাটা ঘুরে গেছে। বেশ এরকম পেলাম তাহলে f of z on f dash তাহলে ux প্লাস ivx তাহলে সমান x স্কয়ার প্লাস y স্কয়ার সো এরকম একটা জিনিস পাবো এবার দেখ তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে ux প্লাস ivx মানে এটা পেলাম তাহলে ux এটা ইকুয়াল টু পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার আর vx টা পেয়ে গেলাম জি তাহলে ux টা x স্কয়ার প্লাস y স্কয়ার পেলাম আর vx টা পেলাম জি এবার এখান থেকে ux ইকুয়াল টু কি করব ux ইকুয়াল টু vy এটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার আর uy equal to minus vx this is equal to 0 ঠিক আছে তাহলে এখান থেকে ইমপ্লাই করবে ey equal to 0 কেন যেহেতু vx equal to 0 তাহলে ey equal to 0 পেলাম তাহলে u is independent of y u is independent of y আবার ux টা যেহেতু পেয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার কে ইন্টিগ্রেট যদি করি তাহলে u সমান কি পাবো এটাকে ইন্টিগ্রেট করছি তাহলে x কার সাথে x এর সাথে তাহলে x কিউব বাই 3 প্লাস x y স্কয়ার প্লাস একটা ফাংশন হবে যেটা y এর ফাংশন কি অলরেডি এতটুকু করে বোঝা গেছে তো হ্যাঁ স্যার ঠিক আছে এবার এইটাকে যদি বলি ইন্ডিপেন্ডেন্ট অফ y এখানে কি বলেছে u টা ইন্ডিপেন্ডেন্ট অফ y এটা কন্ট্রাডিকশন হয়ে গেল কারণ y তো আছে এখানে ডাইরেক্ট কন্ট্রাডিকশন এই সবাই বোঝা গেল তো u টা ইন্ডিপেন্ডেন্ট অফ y হলো না হ্যাঁ স্যার বুঝেছি তার মানে প্রিমিটিভ থাকে যেহেতু u টা ইন্ডিপেন্ডেন্ট অফ y হলো না মানে প্রিমিটিভ থাকে এরপরে চলে এসো ml ইনইকুয়ালিটি শোনে ml ইনইকুয়ালিটির প্রুফটা পরীক্ষাটা পড়েছিল স্টেটমেন্টটাও করতে হবে স্টেটমেন্টটা বহু কাজে লাগবে কোথায় কোথায় কাজে লাগবে দেখবে লিউভিলিস থিওরেমের প্রমাণ করব তখন কাজে লাগবে কচি এস্টিমেট যখন প্রমাণ করব কাজে লাগবে ml ইনইকুয়ালিটির প্রুফটাও ছিল এখানে করে দাও নাই কিন্তু ওটা পড়ে দাও চিন্তা পাঠিয়ে দেবো ml একটা সালে পড়েছিল দেখ স্টেটমেন্টটা কি বলছে এটাকে ml ইনইকুয়ালিটি কেন বলা হলো সেটা আসছে স্টেটমেন্টটা কি বলছে দেখ লেট গামা একটা ম্যান নিচ্ছি closed AB to C ये रेक्टिफिएबल पैथ এই রেক্টিফিয়েবল প্যাথ মানে কি গো বলো কেউ একজন ভুলে গেলে কি করে চলবে পরীক্ষা আসছে না বলো রেক্টিফিয়েবল প্যাথ বলো এই সব হরিবল করে দিচ্ছে রে ছেলেগুলো বলে সন্দীপ স্যার মনে নেই। মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট স্যার না রেক্টিফিয়েবল প্যাথ মানে জাস্ট নেমটা ফাইনাইট হবে বা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন পড়িয়েছি দেখ না ভুলে গেছি ফাইনাইট লেন্থ হবে মানে রেক্টিফিয়েবল ধর একটা সার্কেল মানে রেক্টিফিয়েবল প্যাথ কারণ পেরিমিটারটা 2 পাই আর ফাইনাইট ওর লেন্থ মানে তো পেরিমিটার কি আকাশ বাবু না
ফাইনাইট লেন্থ হবে পড়িয়েছিলাম রেখটিফাইড প্যাথ। হ্যাঁ টোটাল ভেরিয়েশনটাই হবে ওর লেন্থ। সব ভুলে গেছো? না না একটু ভুলে গেছিলাম আর কি। হ্যাঁ ভুলে গেছি, মনে করে নাও তাহলে। বেশ, যাই হোক, তাহলে এখানে রেক্টিফিয়েবল প্যাথটা লাগবে কেন? এমএল ইনইকুয়ালিটিতে লেন্থের কনসেপ্ট থাকে। সো লেন্থের কনসেপ্ট থাকতে গেলে যে প্যাথটার উপর কাজ করছি তার ফাইনাইট লেন্থ হতে হবে। ওই জন্য এখানে রেক্টিফিয়েবল প্যাথ নেওয়া হচ্ছে যাতে ঝুট ঝামেলা না থাকে। বেশ, তাহলে গামাটা ক্লোজ টিভি থেকে সি একটা রেক্টিফিয়েবল প্যাথ এন্ড এফ যে ম্যাপটা সেটা ট্রেস গামা মানে জানিস একদিন আকাশ জিজ্ঞাসা করেছিল, ভুলে গেছিল, আবার একবার রিপিট করেছিলাম, এটা বি এ কন্টিনিউয়াস ফাংশন। যারা এমএসসি করবি ঠিক মনস্থ বাইরে থেকে, তারা এবার একটু খুঁটিয়ে পড়াশোনা কর, তবেই সাবজেক্টটা কাজে লাগিয়ে উপার্জন করতে হবে, নাহলে ওই শেখাই হবে আর কিছু হবে না। শিখছিস তো ইনকাম করার জন্য, সোজা কথা। আর যারা এমএসসি করবি প্রত্যেকটা জিনিস কোনটা কি খুঁটিয়ে পড়ে, 6 সেমিস্টারে পাস করে যাবি, চিন্তা নেই, তাদের চিন্তা নেই, কারোরই চিন্তা নেই, তাদেরও চিন্তা নেই, পাসটা করি ওটা কোনো চিন্তা নেই। তাহলে একটা কন্টিনিউয়াস ফাংশন যদি হয়, এই সিলেবাসটা বলছেন খুঁটিয়ে পড়তে অবশ্যই 6 সেমিস্টারের সিলেবাসটা এমএসসি দেওয়ার আছে। ফার্স্ট সেমিস্টার এমএসসি প্রিলিমিনারি শুরুই হবে 6 সেমিস্টারে পড়াতে, কি বুঝলি? হ্যাঁ স্যার, বুঝেছি। ওই জন্য যারা দেখবি প্রজেক্ট নিয়েছে অথচ এমএসসি করবে, তাদেরকে আবার ওই গ্রুপ সাইলো, আবার কচি, আবার পি গ্রুপ সব পড়তে হবে। তা আগে পড়া থাকাই ভালো, কি দরকার আমার? তো এই জিনিসগুলো আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি যে এটা পরে কাজে লাগবে প্রচুর জায়গায়। তাহলে গামা ম্যাপ ক্লোজ টু বি টু সি একটা রেক্টিফিয়েবল প্যাথ দেওয়া আছে, এফটা টেস গামা থেকে সি একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে। দেন কি হবে বলছে, লাইন ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড ডিজেড দিস ইজ লেস অর ইকুয়াল টু ml m ইনটু l। তারপরে এমটা কি? এমটা হচ্ছে ফাংশনটা সুপ্রিমাম না, ফাংশনের মড ভ্যালু সুপ্রিম, যেখানে জেডটাকে তুলছি ডোমেন থেকে, এফ এর ডোমেনকে ট্রেস গামা। তাহলে আকাশ এটা মনে থাকবে তো, ফাংশনটা সুপ্রিমাম। এরকম টাইপের একটা প্রবলেম সালে পড়ে, ঠিক আছে? ওই কত 2π/3 না কি আসবে একটা উত্তর এরকম আছে, যে ম্যাক্সিমাম মান এত হবে দেখাও, তাহলে এরকম একটা কোশ্চেন পড়েছে এমএলজির কাছে, অঙ্ক দিয়েছিল। সো এটা দিয়ে অঙ্কও পড়ে, কি বুঝলি আকাশ? আর এলটা কি? এলটা হচ্ছে লেন্থ অফ গামা। তাহলে বোঝা গেল এমটা হচ্ছে ফাংশনটার মড ভ্যালু সুপ্রিমাম, আর এলটা মনে রাখবি। এই দুটো বেশি কাজে লাগবে। এটা তো কথায় আসবে পরে অঙ্ক করার সময়, ইন্টিগ্রেশন নিয়েই তো কাজ করছি এই চ্যাপ্টার, যে এই দুটো মনে রাখো, বারবার একটা কথা যে এই দুটো মনে রাখো, এম আর এল। এমটা হচ্ছে সুপ্রিমাম ফাংশনটার, এলটা হচ্ছে লেন্থ অফ গামা। আচ্ছা, এরপর একটা জিনিস আছে, এটা অনার্সের সিলেবাসের জন্য নয়, আগের বছর পড়িয়েছিলাম, এই বছর পড়াবো না, কারণ এটা তারাই পড়বে, দিয়ে যদি অসুবিধা জিজ্ঞাসা করবে, এটা এমএসসি যারা করবে তাদের থাকবে। টোপোলজি বলে একটা জিনিস পড়বে, তখন এটা পড়তে হবে, হোমোটোপি টু জিরো, ঠিক আছে? কচি হোমোটোপি ভার্সনের থিওরেম হয়, হোমোটোপি ভার্সন হয় কচিস ইন্টিগ্রালে। সো এটা যারা এমএসসি করবে তাদের জন্য, তারা নিজেরা একবার পড়ো, তারপর যদি কোনো সমস্যা হয় তখন জিজ্ঞাসা করবে। এটা অনার্সের জন্য নয়, পিডিএফটা পাঠিয়ে রেখেছি, ঠিক আছে? হ্যাঁ, কে কি বলছিস বল? বলছিলাম যে ওই এখানে দিয়েছে 22 সাল ওই মড অফ ইন্টিগ্রেশন ওভার সি ই টু দি পাওয়ার জেড বাই জেড প্লাস, মানে এই এমএল দি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার চলে আসি, হোমোটোপি ভার্সনটা করালাম না, এটা যারা এমএসসি করবি তারা পড়বি। আর প্যাথ হোমোটোপি বলে একটা কথা হয়, তারা পড়িস, কঠিন জিনিস কিছু নয়, ঠিক আছে? পঁচিশ ফান্ডামেন্টাল থিওরেমটাও তাদের পড়ার দরকার নেই, অনার্সের জন্য যারা এমএসসি করবি তারা পড়বি। অ্যাকচুয়ালি এটাও ইন্টিগ্রেশন জিরো দেখানোর জন্য কাজে লাগে, কি বুঝলি সুদীপ? তোর পড়ার দরকার নেই বাবা। হ্যাঁ বল স্যার, বলছি হোমোটোপিটা কোন নোটে পাঠিয়েছেন? হোমোটোপিটা এই কমপ্লেক্সের নোটেই তো আছে, দেখা দেখ হোমোটোপি বুঝিও, ওই কচিস ইন্টিগ্রাল ফর্মুলা যেখানে লেখা আছে না, ওখানে ডেফিনেশন বলে শুরু হচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড দেখে নিচ্ছি। হোমোটোপিটা মুমকিনসে পাওয়া যাবে? আর অত বেশি লাফালাফি করার দরকার নেই, মুমক্রেসের টোপোলজি বই খুব আমি ভালো জানি। কমপ্লেক্স পড়ছিস তো, কনয়ের বইটাই পড়িস না, দেখিস কি পড়ছিস কমপ্লেক্স, এটা জানতে হবে। তুই টোপোলজি থ্রি পড়েছিস,
কমপ্লেক্সের হোমোটোপি ভার্সন করছি। তো কনয়েতে যা আছে না, দাঁতগুলো ভেঙে আমার বানাতে হবে, ওটাই পড়িস আমি। নোটে কি বুঝলি আকাশ? না না ঠিক আছে। মঙ্ক্লেসের বই তো পুরোহিতের জন্য ভালো। ওই শুনতেই ভালো, মঙ্ক্লেসটা পড়ে উদ্ধার করবি, তাহলে বুঝতে পারবি কি জিনিস। আর যদি আরো একটা বই পড়তে চাও, মঙ্ক্লেস ছাড়া একটা কেডি যোশী, খতরনাক লেভেলের, আর একটা বলে দিলাম, দেখবি সার্চ করে, প্রিমিয়াম বই, একদম প্রিমিয়াম লেভেলের। পুরনো এডিশন পড়লে হবে? অবশ্যই কেডি যোশী পুরনো কেন, আমি পুরনো এডিশনই পড়েছি। কেডি যোশী শুরুই হয় লজিক সেট থিওরি। হ্যাঁ, আমার বাবার বইটা আমার কাছে আছে, কিন্তু পড়িনি কখনো। যে কোনো বই আচ্ছা, আমি এই যে এতদিন লজিক সেট আমি পড়িয়েছি কেডি যোশীর বই থেকে, আমার নোটটা বানানো কেডি যোশীর বই থেকে, ঠিক আছে? লজিক সেট পড়াই বছরে বছর, পেয়ে যাবে, চলে এসে এখানে নোটটা দেখ। এই নোটটা বুঝলি অদিতি, হোমোটোপি ভার্সন পড়িস না, যারা এমএসসি করবি তারা পড়বি, বাকিরাও পড়িস না। কিন্তু কচিস ইন্টিগ্রাল ফর্মুলা শুরু করার আগে যে নোট বলে লেখা আছে, ওটা সবাই পড়বে। যারা এমএসসি করবে তারাও পড়বে, যারা এমএসসি করবে না তারা পড়বে, এটা সবার জন্য। কারণ প্রমাণটা করতে গেলে আকাশ এটা লাগবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট বলছে, একটা কন্টিনিউয়াস ফাংশনের লাইন ইন্টিগ্রাল যদি করি একটা রেক্টিফিয়েবল প্যাথ বরাবর, সেটাকে অ্যাপ্রক্সিমেশন করা যাবে একটা লাইন ইন্টিগ্রাল, ওই ফাংশনের লাইন ইন্টিগ্রাল অ্যালং এ পলিগন, যে পলিগনের ভার্টেক্স গুলো কিন্তু ওই প্যাথের উপর লাই করে। আমার কথাটা বোঝা গেল সবাই? কি বললাম যে কচিস ইন্টিগ্রাল ফর্মুলাতে কি বললাম, যে জি যদি একটা রিজিয়ন হয়, সেক্ষেত্রে আগার ওই রিজিয়নে একটা কন্টিনিউয়াস ফাংশন যদি নিই, মানে সেই কন্টিনিউয়াস ফাংশনে, ভালো করে বুঝে নাও জিনিসটা কি বলতে চাইছে, সেই রিজিয়নে বা ওই রিজিয়নে এই যে ফাংশনটার গামাটা যদি রেক্টিফিয়েবল প্যাথ হয়, বুঝলি সন্দীপ, এফ অফ জেড ডিজে, এইটাকে অ্যাপ্রক্সিমেশন করা যাবে কি দিয়ে, একটা পলিগনের উপর আমি এর লাইন ইন্টিগ্রাল করছি, যে পলিগনের ভার্টেক্স গুলো কিন্তু কি হবে, এই গামার উপর লাই করবে, তাহলে এদের ডিফারেন্সটা লেস দেন এপসাইলন। বল বোঝা গেল না বোঝা গেল? যে কোনো আরবিট্রারি এপসাইলন বা এইটার ভ্যালু নিয়ারলি ইকুয়াল টু দিস ভ্যালু। তোমার ক্লিয়ার গো? দেখে নাও, পরে বললে আর হবে না। এটা আরেকবার বলে দিন না। আরেকবার বলছি, ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ বলি, যে গামাটা যদি, মানে ধর এরকম, আমি সিম্পল একটা জিনিস বোঝাচ্ছি, ধর এরকম একটা ব্যাপার আছে, আমি এই সার্কেলের উপর করছি, হ্যাঁ এটা একটা পলিগন, হ্যাঁ জাস্ট বোঝানোর পারপোসে, সিরিয়াসলি নেবে না, জাস্ট বোঝানোর পারপোসে, এটা আমি পলিগন ধরলাম, বুঝলি? তাহলে এই সার্কেলটার উপর এফ অফ জেড এর ইন্টিগ্রেশন, দেখে এটা একটা পলিগন তো নাকি, পলিগনের ভার্টেক্স গুলো এই প্যাথের উপর লাই করছে তো, সার্কুলার প্যাথের উপর। আর এই পলিগনটার উপর আমি যদি ইন্টিগ্রেশনটা করি, তাহলে এই দুটো ইন্টিগ্রেশন ভ্যালু তার মানে অ্যাপ্রক্সিমেশন করতে হবে। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, ক্লিয়ার। সবার ক্লিয়ার হয়েছে? আকাশ অবস্থা না? ঠিক আছে। ইয়েস কি ক্লিয়ার হয়েছে কিনা বল? হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে মিশিয়ে বলে না না বাংলা নয়, হেডফোনটা গন্ডগোল করতে হবে। এবার চলে এসো কচিস ইন্টিগ্রাল ফর্মুলা স্টেটমেন্টটা। কচিস ইন্টিগ্রাল ফর্মুলা স্টেটমেন্টটা তোমাদের বই থেকেও করতে পারো, আমি যেটা লিখছি এভাবে। এই স্টেটমেন্টটা একই টাইপের। আচ্ছা দেখো তোমাদের বইটা যা আছে, বইটা হাতে কাছে খুলে দাও। দেখো স্টেটমেন্টে কি এটা লেখা আছে যে এফ অফ জেডটা অ্যানালাইটিক হবে কোন একটা রিজিয়নে, এবং z0 একটা পয়েন্ট লাইজ ইনসাইড সি। আমি শর্টে বলছি জিনিসটা, অঙ্ক করার জন্য আগে বলি, তোমার গ্রুপে আসছি। তাহলে গোবিন্দ কি হচ্ছে, এফ অফ জেডটা অ্যানালাইটিক ইনসাইড এন্ড অন সি, কি বুঝলি গোবিন্দ? হ্যাঁ স্যার। z0 পয়েন্টটা লাইজ ইনসাইড সি, শুনলে গোবিন্দ ভালো করে বাবা, এইটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন 2 নাম্বার পড়বে। তাহলে কি বলছে, এফ অফ জেডটা অ্যানালাইটিক ইনসাইড এন্ড অন সি, z0 একটা পয়েন্ট
সেটা লাইজ ইনসাইড সি। গোবিন্দ বলছে সেটা কি হলো বুঝতে পারলাম না, সব লাইভ শেয়ারিং অন ইউটিউব। স্যার চলে গেছে। কারেন্টটা চলে গেছিল, স্যার যায়নি, স্যার আবার চলে এসেছে। বেশ, যেটা বলছিলাম ওই একটা নোটিফিকেশন আসছে আপনাদের কাছে, ওটা কাল থেকেই আসছে, ওটা স্যার দিচ্ছে না। কি বল ওটা কাল থেকেই আসছে। লাইভ শেয়ারিং হচ্ছে স্যার, ওখানে দুজন জয়েন করেছে। একজন করেছে আমার দেখাচ্ছে। কোথায় কোথায় চলে চলে গেল। গেছে না এবারে? ওটা স্যার প্রতিদিনই দিচ্ছে, কাল থেকে দিচ্ছে। কি হচ্ছে ওরা আমাকে দেয়নি, সন্দীপকেই দেয় যা দেওয়ার, আবার দিচ্ছে স্যার। আরে কি বল না, কি বল না। কি একটা লাইভ শেয়ারিং অন ইউটিউবে লাইভ শেয়ারিং এর একটা অপশন দেয়, ওটা ক্লিক করলে ইউটিউবে পৌঁছে দেয় আর কি। বলছে আমার তো কিছু দিচ্ছে আমারও দিল কিন্তু। হ্যাঁ আমারও দিয়েছে, ঠিকই ওটা ওটা কাল থেকে দিয়ে শেয়ার হয়ে গেছে, কালকে বলছিল মনে হচ্ছে। কি কি বললাম, কি সমস্যা ছিল? স্যার ওটা মনোসিজের থেকে সম্ভবত ভুল করে শেয়ার এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, প্রীতম দাঁড়া এক সেকেন্ড। সন্দীপ, সন্দীপ আছিস? বলে বলছি তোর কোনো লাইভ হ্যাঁ। চলছে ইউটিউবে এমনিতে কোনো চ্যানেলে? আমি ক্লিক করিনি। না ক্লিক করতে হবে না, একবার গিয়ে দেখ সাবস্ক্রিপশনে কোথাও লাইভ চলছে। সন্দীপের চ্যানেল আছে নাকি? দেখছি দাঁড়া। না না ওটা না, তুই দাঁড়া। ও মানে আমি স্ক্রিন শেয়ার করছি, তোরা ওখানে কি দেখতে পাচ্ছিস, কিছু একটা দেখতে পাচ্ছি নাকি? না স্যার, হ্যাঁ, ইউটিউব স্যার। থেকে নোটিফিকেশন আসছে যে শুনুন একটু দাঁড়া স্যার, ইউটিউব থেকে একটা নোটিফিকেশন আসছে, কালকে কলেজের ক্লাসেও এসেছিল আমাদের কাছে, যে একটা লাইভ শেয়ারিং অন ইউটিউব, সেখানে পার্টিসিপেট করার জন্য। মানে ইউটিউবের কোনো ভিডিও যদি লাইভ চলে সেখানে কেউ ক্লিক করলে এটা হয়ে যায় লাইভ শেয়ারিং। ওটা তাহলে ইউটিউবে দিচ্ছে, সেটা ইউটিউবের ব্যাপার। না কিন্তু ওটা ক্লিক না মানে- করলে তো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ কিন্তু ওটা আমাদের কেন আসছে সেটাই ভাবছি, মানে আমার ইউটিউব নোটিফিকেশনটা বন্ধ করে দেন না, দেখ চলে যাবে মনে হয়। এই আচ্ছা ওটা আমার মনে হচ্ছে যে হয়তো কেউ এই